তো আজকে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো তার আগে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু রিভাইজ করে নেই। তো আমরা এখানে এ নাম্বার ফিগারে যে ফিগারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে। কেন অ্যাপ্রক্সিমেট? কারণ আমরা এই প্যারালাল ব্রাঞ্চটাকে একদম লেফট সাইডে কনসিডার করলাম। ঠিক আছে। আর এদিকে কি আছে? এদিকে ট্রান্সফরমারের সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ রিঅ্যাক্ট্যান্স, এবং এটা কার সাপেক্ষে? রেফার টু প্রাইমারি সাইড। আর বি ফিগারের কম্পোনেন্ট বা সবকিছু একই, জাস্ট নোটেশন গুলাতে চেঞ্জ। কোথায় চেঞ্জ? এখানে ছিল এভিএস, এখানে হয়ে গেছে ভিএস। এখানে ছিল আইএস বাই, এখানে হয়ে গেছে আইএস। তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু সেকেন্ডারি সাইড। তো এইখানে যে প্যারামিটার গুলা থাকবে নিশ্চয়ই এগুলার সমান হবে না। আর ই কিউ পি আর ই কিউ এস এটা তো একই কথা হবে না, তাই না? তাদের মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু আমাদেরকে জানতে হবে যে পি মানে কি আর এস মানে কি। পি মানে হচ্ছে প্রাইমারির সাপেক্ষে সিরিজ রেজিস্ট্যান্স কত, আর এস মানে হচ্ছে সেকেন্ডারি সাপেক্ষে সিরিজ রেজিস্ট্যান্স কত। ঠিক আছে। তো আরেকটা জিনিস আমরা একটু রিকল করি, সেটা হচ্ছে আমরা যখন প্রাইমারি সাইড থেকে কোনো কম্পোনেন্টকে সেকেন্ডারি সাইডে ট্রান্সফার করি তখন আমরা কি করি? টার্ন রেশিও যে এ আছে সেই এ স্কোয়ার দিয়ে ভাগ করি। প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে এ স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে দেখো, যখন আমি সেকেন্ডারি সাপেক্ষে আঁকছি, এখানে এই রেজিস্টার নাম ছিল আরসি, এখানে এসে হয়ে গেছে আরসি বাই এ স্কোয়ার। এখানে ছিল এক্সএম, এখানে হয়ে গেছে এক্সএম বাই এ স্কোয়ার। ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসি কোনো কম্পোনেন্টকে, প্যারামিটারকে, অর্থাৎ রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, এই জাতীয় প্যারামিটার, কারেন্ট ভোল্টেজ না, তখন এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে কম্পোনেন্টটাকে। তো দেখো, এখানে ভ্যালু ছিল রেজিস্ট্যান্সের ভ্যালু, কোরলোস রেজিস্ট্যান্স আরসি বাই এ স্কোয়ার। এখানে আসার পরে কি হলো? আরসি হয়ে গেল। তার মানে এটাকে একটা এ স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে এখানে। ঠিক আছে। আচ্ছা। আর আর ইকিউপি কি? আর ইকিউপি হচ্ছে প্রাইমারি সাইডের সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সেটা কত? প্রাইমারি সাইডের সাপেক্ষে আরপি প্লাস এ স্কোয়ার আর এস। দেখো, আরপিটা প্রাইমারি, যেহেতু প্রাইমারি সাইডের সাপেক্ষে, এই জন্য আরপি আরপি থেকে গেছে, কিন্তু আর এস তো সেকেন্ডারি সাইড থেকে আসলো, এই জন্য এ স্কোয়ার আর এস হলো। ঠিক একইভাবে এক্স এক্স ইকিউ পি একই ঘটনা। এখানের ক্ষেত্রে যদি আমরা আর ইকিউ এস দেখি, আর ইকিউ এস হচ্ছে সেকেন্ডারির সাপেক্ষে ট্রান্সফরমারের ওভারঅল সিরিজ রেজিস্ট্যান্স। তো এটা কি হলো? আর কিউ এস এ দেখো, আর এস টা এজ ইট ইজ আছে, কিন্তু আরপি যেহেতু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফার করা হলো, এই জন্য ভ্যালুটা হয়ে গেছে আরপি বাই এ স্কোয়ার। ঠিক একইভাবে এক্স কিউ এস এর ক্ষেত্রেও একই ঘটনা। আচ্ছা। তো এটা তো হলো ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, হিসাবটা মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি হবে, কিন্তু 100% অ্যাকুরেট হবে না। এর চেয়ে মোর আরো ইফিসিয়েন্ট বা আরো উম, কি বলা যায়, একদম অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। ঠিক আছে। তো আমরা যদি একদম অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট ধরি ট্রান্সফরমারে, যে এরকম আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো স্টাডি অলরেডি করা হয়েছে, যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার মানে এটা হচ্ছে 100% অ্যাকুরেট। তো আমরা কেন ইকুইভ্যালেন্ট আসলে অ্যাপ্রক্সিমেট করে ফিরে আস্তে আস্তে? এর কারণ হচ্ছে, আমরা যখন দেখো এখানে সার্কিট একটু জটিল, ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি, এটাও রেফার টু প্রাইমারি, কিন্তু এই রেজিস্ট্যান্সটা দুই দিকে ভাগ করা আছে। তার মানে এই সার্কিটটা যদি আমরা যখন সলভ করতে যাব, শুধু ট্রান্সফরমারের পার্ট সলভ করার জন্য এখানে এক দুই তিন চার, চারটা কারেন্ট বের করতে হবে। প্রত্যেক জায়গায় অনেকগুলো ভোল্টেজ হবে, ক্যালকুলেশন এখানের মধ্যে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এর মধ্যে যে আরো যে এক্সট্রা কম্পোনেন্ট থাকলো, লোড, সোর্স, ওগুলো তো বাদই দিলাম। এই ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে সিম্পলিফাই করে ফেলি। তাহলে প্রথমে যে ফিগার, এটা হচ্ছে ট্রান্সফরমারের অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট, এখানে একদম একটা আইডিয়াল ট্রান্সফরমার সহ আছে। তারপর আমরা কি করলাম? সেকেন্ডারি পার্টকে ট্রান্সফার করে এদিকে নিয়ে গেলাম, প্রাইমারিতে। তারপরে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের চেহারা হয়ে গেল এরকম, একটা প্রাইমারি সাপেক্ষে, একটা সেকেন্ডারি সাপেক্ষে। তারপরে আমরা কি করলাম? এই যে প্যারালাল ব্রাঞ্চ, এটার কারণে আমাদের ক্যালকুলেশনে ঝামেলা, এটাকে আমরা টেনে এইখানে নিয়ে আসলাম। কারণ এই প্যারালাল ব্রাঞ্চে হাই রেজিস্ট্যান্স, হাই রিঅ্যাক্ট্যান্স থাকবে, এর মধ্যে দিয়ে খুবই মাইনর কারেন্ট ফ্লো হয়। এটাকে যদি আমি এখানে এখান থেকে এখানে নিয়ে এসে আঁকি, তাহলেও এর ওভারঅল যে ভ্যালু ট্রান্সফরমারের, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, পাওয়ার লস, এই জাতীয় যে কম্পোনেন্ট আছে, ওখানে বিশেষ একটা ভেরিয়েশন হয় না। অর্থাৎ এটা যেহেতু হাই রেজিস্ট্যান্স মানে আমরা কি বুঝি? প্যারালালে হাই রেজিস্ট্যান্স বা হাই ইম্পিডেন্স থাকা মানে হচ্ছে নিয়ার টু ওপেন সার্কিট, তাই না? এই জন্য এটাকে আমরা এখান থেকে এখানে আঁকলেও বিশেষ পরিবর্তন হয় না। এই জন্য জাস্ট পরবর্তী সার্কিটটাতে এই প্যারালাল ব্রাঞ্চটাকে দেখবে এখানে করে আঁকা হয়েছে। তো তখন তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারবো না, তখন নাম হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট।
ঠিক আছে, এটা নাম হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড। এখন আমি চাচ্ছি যেহেতু এটা ওপেন, ওপেনের কাছাকাছি, অ্যাকচুয়াল তো ওপেন না, এই প্যারালাল ব্রাঞ্চটা এত হাই ইম্পিডেন্স এখানে, তো আমি এখন বাদই দিয়ে দিলাম, কেন, আরো সহজে ক্যালকুলেশন করার জন্য। তো এখন আমি কি করলাম, যখন এইভাবে আমি ট্রান্সফরমারকে রিপ্রেজেন্ট করবো একটা ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে, সবকিছু আগের মতো থাকবে, জাস্ট কি প্যারালাল ব্রাঞ্চটা নাই, তখন এটা কি হয়ে যাবে, এটা হবে আরো মোর অ্যাপ্রক্সিমেট আর কি, মানে আরো অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ এটা দিয়ে ক্যালকুলেট করলে ইরোর আর একটু বেশি আসবে, কিন্তু ক্যালকুলেশন আমি ফাস্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমার আমরা সব ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম এবং একটা আইডিয়া পেলাম যে আমরা যেই সাইডে রেফার করে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, সেই সাইডের ভোল্টেজ, সেই সাইডের কারেন্ট গুলা একদম অ্যাজ ইট ইজ তাদের একদম নমিনাল ভ্যালুতেই বসে, তাদের যে অ্যাকচুয়াল ভ্যালু। আর অপর সাইডেরটাকে কনভার্ট করে নিতে হয়, ট্রান্সফরমার যে গোল্ডেন রুল আছে, এ ইকুয়াল টু ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, ওইটা দিয়ে কনভার্ট করে কারেন্টকে বসাতে হয় যেই সাইডের সাপেক্ষে আমরা আঁকছি, সেই সাইড বাদে অন্য সাইডটাকে। ঠিক কিভাবে, এটা যেহেতু সাইডের সাপেক্ষে এখানে ভিএসআই এজ ইট ইজ আছে, কিন্তু আহ, অপর পাশে এই যে ভিপি, এআইপি, এগুলা কি হয়ে গেল, এগুলা কিন্তু আহ, আমি ট্রান্সফার করে এর ফর্মুলা থেকে নিয়ে এসে এটাকে কনভার্ট করে লিখলাম। এখানের ক্ষেত্রে দেখো এই চিত্র এই চিত্র কোনো পার্থক্য নেই। তো এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে জাস্ট লাস্ট ক্লাসটা আমি খুব শর্ট টাইমে একটু রিকল করলাম, লাস্ট ক্লাস এগুলো আমাদের পড়াশোনা অলরেডি শেষ। এখন আমরা আমাদের আজকের যে কন্টেন্ট, সেই কন্টেন্টের দিকে আমরা যাব। আজকের কন্টেন্টে আমরা এই থিওরি থেকে কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা ইকুয়াল একটু কিছু প্রশ্ন দেখে নেই এবং দেখতে দেখতে একটা কোয়েশ্চেন নেই। সাইদ আবরার জাহিন, তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ বলো। স্যার, আমরা কোনটা বেশি ইউজ করি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট দেখো, সার্কিটের তুমি মধ্যে? যত যত একুরেট ক্যালকুলেশন চাবা তত উপরের দিকে যেতে হবে, অর্থাৎ তুমি 100% একুরেট হিসাব চাও তাহলে তোমাকে এটা করতে হবে, কিন্তু এই হিসাবে ক্যালকুলেট করতে আবার সময় বেশি লাগবে। ঠিক আছে, আবার তুমি মনে করো আরেকটু লেস একুরেট করবা, কিন্তু সিম্পলিফিকেশনের টাইম কমাবা, ক্যালকুলেশনের টাইম কমাবা, তখন এইভাবে করবা। তো মোস্ট কেসে এই যে আমরা এখন যে ফিগারটা দেখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ইউজ হয় প্রাইমারি বা সেকেন্ডারি, দুটো আসলে একই কথা, জাস্ট সাইড প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি সাপেক্ষে রেফার করা হয়েছে। ঠিক আছে, আর এরপরে আমরা যখন এটাকে এখানে নিয়ে আসি তখন আরেকটা অ্যাপ্রক্সিমেট হয়ে যায়। এটা ডিপেন্ড করবে তুমি কখন কোনটা ইউজ করবা, এটা ডিপেন্ড করবে আহ, তোমার ডিসিশনের উপর, অথবা কোয়েশ্চেনে যদি কোনো ডিরেক্টলি উল্লেখ করা থাকে যে অ্যাপ্রক্সিমেট সার্কিট ইউজ করো, তখন তোমাকে কি করতে হবে, তখন আবার ওইটা দিয়ে ক্যালকুলেট করলে তো ভুল হবে, তখন ধরে নেওয়া হবে তুমি তো অ্যাপ্রক্সিমেট সার্কিট জানোই না। এটা হয়তো কোয়েশ্চেন কন্ডিশন থাকতে পারে, অথবা তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনটা ইউজ করব। অথবা অনেক ক্ষেত্রে প্রশ্নে দেওয়া ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে আরসিএক্স এর মানই নাই বা বের করার কোনো প্রসেসও দেওয়া নাই, তখন আমরা এটা ইউজ করব। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন আমি একটু একটা স্লাইডে যাচ্ছি, জাস্ট প্রশ্নটা একটু পড়ো সবাই মনোযোগ দিয়ে এবং কিছু দূর দেখো, তারপর আমি এক্সপ্লেন করব। তো দেখো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, এ 50 kVA 11 kV 440 ভোল্ট 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ ফলোইং ডেটা। তার মানে প্রথমে আমাকে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি কি, কেউ বলতে পারবা এগুলো ট্রান্সফরমারের কি? এনিওয়ান? স্যার আউটপুট সেকেন্ডারি। কি মনে হয় এই যে আমি যতটুকু ডেটা পড়লাম এখন পর্যন্ত, এগুলো স্যার ট্রান্সফরমারের কি ভ্যালু দেওয়া আছে? স্যার, প্রাইমারি সাইডে 11 কেবি, এটা থেকে স্যার কনভার্ট করে সেকেন্ডারি সাইডে 440 ভোল্ট। আমি আর যদি একটা শব্দে বলতে চাই তাহলে এটা হচ্ছে এই ট্রান্সফরমারের রেটিং গুলা দেওয়া আছে, তাই না? তার গায়ে রেটিং গুলো যে দেওয়া রেটিং লেখা থাকে সেগুলো বলা আছে, ইয়েস স্যার। রেটেড ভ্যালু গুলা বলা আছে, তাই না? আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই ডাটাগুলা আমরা যদি এখন একটু বোঝার চেষ্টা করি, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের পাওয়ার, তাই না? তার রেটেড পাওয়ার স্যার 50 kVA। এটা হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য এস, তাই না? 11 kV বাই 440 ভোল্ট,
এটা ট্রান্সফরমারের কি, এটা হচ্ছে ট্রান্সফরমারের এই রেটিং থেকে আমরা যেই ভ্যালুটা বের করব সেটা হচ্ছে ট্রান্সফরমারের টার্ন রেশিও এ। এটাকে এটা দিয়ে ভাগ করলে 11,000কে 440 দিয়ে ভাগ করলে আমরা টার্ন রেশিও এ পেয়ে যাব। এরপর ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং বলা আছে এটা সিঙ্গেল ফেজ। এখানে একটা ইম্পর্টেন্ট নোট বলে দিচ্ছি, এই ভ্যালু নিয়ে কখনো কনফিউজ হওয়া যাবে না যে এই ট্রান্সফরমারে প্রাইমারিতে আমি 11 কেবি দিলে সেকেন্ডারিতে 440 ভোল্ট পাবো, এটা আমি কখনোই পাবো না। কেন পাবো না সেই ভ্যালুগুলো নিচে বলা আছে। যদি এটা আইডিয়াল ট্রান্সফরমার হতো তাহলে তুমি 11 কেবি দিলে 440 ভোল্ট পেয়ে যেতা, কিন্তু এই ট্রান্সফরমারে তুমি 11 কেবি দিলে 440-এর কাছাকাছি একটা ভোল্টেজ পাবা, একুরেট পাবা না। অথবা 440 ভোল্টের সাইডে তুমি যদি 440 ভোল্ট দাও, হাই সাইডে তুমি 11 কেবি পাবা না, তার কাছাকাছি একটা ভ্যালু পাবা। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাকে সরাসরি কোথাও ইউজ করা না লাগে বা কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে এই ভোল্টেজ দুইটাকে আমি সরাসরি ভিপি ভিএস হিসেবে ইউজ করব না। এখান থেকে শুধু আমি টার্ন রেশিওর ভ্যালুটা নিব আর এর রেটিং সম্বন্ধে একটা আইডিয়া নিব। আর যদি কোনো ওয়েই না থাকে সেই ক্ষেত্রে আমি এটাকে ভিপি এটাকে ভিএস ধরে ম্যাথ করতে পারবো। এখন কেন সেটা আমি পুরো ডেটাটা এক্সপ্লেন করার পরে দেখতে পারবা। ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট কিছু ডেটা বলা আছে, বলা হচ্ছে ট্রান্সফরমার প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স এত, রিঅ্যাকট্যান্স এত, সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স এত, রিঅ্যাকট্যান্স এত। এখন বলা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট এন্ড লিকেজ রিঅ্যাকট্যান্স রেফার টু প্রাইমারি সাইড। তাহলে প্রাইমারি সাইডের সাপেক্ষে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আমরা কিভাবে বের করি? প্রাইমারি সাইডের সাপেক্ষে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আমরা কি বলি? আর ইকিউপি, তাই না? একটু আগে যে আমরা দেখলাম আর ইকিউপি মানে আমরা কি বললাম? প্রাইমারি সাইডের সাপেক্ষে মানে প্রাইমারিটা থেকে যাবে প্লাস সেকেন্ডারিটা প্রাইমারিতে আসবে, সেকেন্ডারিতে প্রাইমারিতে আসলে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাই না? এ স্কোয়ার আর টু। এই ক্যালকুলেশনটা করার পরে আমি কি যাব? প্রাইমারির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব, অর্থাৎ আমি জাস্ট এই ডাটাটা পেয়ে যাব, তাই না? এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। পরের পার্টটা আমি মনে করি আর বলার দরকার নাই। একই জিনিস, রেজিস্ট্যান্স জায়গায় তুমি রিঅ্যাকট্যান্স বের করবা, তাহলে কি আর ইকিউপিটা এক্স ইকিউপি হয়ে যাবে, এক্স ইকিউপি সমান x1 প্লাস এ স্কোয়ার x2। শেষ, ক্লিয়ার? এই সলিউশনটাই ওরা এখানে করলো। দেখো এবার এতটুকু পার্ট তুমি দেখো বুঝতে পারো কিনা। বোঝার কথা, সবাই একটু মনোযোগ দাও, 1 মিনিট জাস্ট একটু দেখো। দেখো বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স রেফার টু, কোন সাইড বলা হলো এখানে? এটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাইড হবে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক আছে, এই টাইপিং মিস্টেকটা একটু কারেক্ট করতে হবে, এটা হবে সেকেন্ডারি সাইড। তাহলে বি এর সলিউশনটা কেমন হবে? ঠিক একইভাবে আমার বি এর আর ই কিউ এস এর ফর্মুলা আমার জানা লাগবে। সেকেন্ডারি সাইডের সাপেক্ষে রেজিস্ট্যান্স কত, যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে তাহলে সেকেন্ডারিটা এজ ইট ইজ থেকে যাবে, তাই না? আর প্রাইমারিটা যখন সেকেন্ডারিতে পাঠাবা তখন কি করতে হবে? এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তো ভ্যালু তো দেওয়া আছে, এটা তুমি ক্যালকুলেট করে এখান থেকে বের করে নাও। আর এক্স, লিকেজ রিঅ্যাকট্যান্স এক্স, এক্সটা কি হবে এখানে? এক্স ই কিউ এস x2 প্লাস x1 বাই স্কোয়ার, এই ফর্মুলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে নতুন কিছু নাই। তারপর বলা হচ্ছে টোটাল রেজিস্টিভ কপার লস। টোটাল রেজিস্টিভ কপার লস কত? দেখো তুমি যদি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, ট্রান্সফরমারে কপার লস কোথায় হবে? এই যে আইপি স্কোয়ার আর কিউপি করলে আমি কপার লস পেয়ে যাব না? অথবা আইএস স্কোয়ার আর কিউএস করলে কপার লস পেয়ে যাব না? বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমার কথা? স্যার একটু স্যার এক্সপ্লেইন করলে ভালো হয়। আচ্ছা, এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অলরেডি এটা অনেক আগে ক্লাসে পড়াশোনা করে ফেলেছি, তোমরা হয়তো আর দেখো না এই বিষয়টা। এটা হচ্ছে আমাদের এখানে যে ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল, এই সার্কিটের কোনটা কি এটা কিন্তু আমরা এক্সপ্লেন অলরেডি করা শেষ। এখানে দেখো R1 হচ্ছে প্রাইমারি সাইডে যে কয়েল আছে সেই কয়েলের রেজিস্ট্যান্স, R2 হচ্ছে সেকেন্ডারি সাইডে যে কয়েল আছে সেই কয়েলের রেজিস্ট্যান্স, ওয়াইন্ডিং আছে না সেই ওয়াইন্ডিং এর কয়েলের রেজিস্ট্যান্স। তাইলে এখানে কপার লস কত হবে? I1 স্কোয়ার R1 প্লাস I2 স্কোয়ার R2, এই সার্কিট থেকে বের করলে, তাই না?
আর ইয়েস স্যার। আরসিটা কি? আরসিটা হচ্ছে কোরের রেজিস্ট্যান্স। তো তুমি যদি ভি স্কোয়ার বাই আরসি করো, এখানে ভোল্টেজ জানো, ভি স্কোয়ার বাই আরসি করো, এখানে পাওয়ার পাবা, অথবা আইসি ওয়ান স্কোয়ার আরসি ওয়ান করলে এখানে লস পেয়ে যাবা। তাহলে আরসি ওয়ান হচ্ছে কোর লস রেজিস্ট্যান্স, এটা দিয়ে আমরা কোর লস পাই, আর এই রেজিস্ট্যান্স গুলো দিয়ে আমরা কপার লস পাই। তো এই রেজিস্ট্যান্স গুলাকে সিম্পলিফাই করেই তো পরে আমরা এই ফিগার গুলো আঁকলাম, তাই না? ইয়েস স্যার। তো এখন কপার লস মানে হচ্ছে কি আইপি স্কোয়ার আর কিউ পি, অথবা আইএস স্কোয়ার আর কিউ এস। ঠিক আছে? আর যদি আমাকে কোর লস বলতো এবং আরসির মান জানা থাকতো, তখন আমি কি করতাম? ভিপি স্কোয়ার বাই আরসি, অথবা ভিপি বাই এ স্কোয়ার বাই আরসি বাই এ স্কোয়ার, তাই না? ভিপি বাই এ হোল স্কোয়ার বাই আরসি বাই স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর, এটা দিয়ে বের করে ফেলতাম কোর লস। তো এখানে যেহেতু কোর টোর নাই, আমার ঝামেলা নাই, আমার শুধু কপার লস বের করতে বললো, আমি আইপি স্কোয়ার আর কিউ পি অথবা আইএস স্কোয়ার আর কিউ এস বের করলেই হলো। দেখো, আর কিউ পি আর কিউ এস 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্নে আমরা অলরেডি বের করে ফেলছি, তাই না? ইয়েস স্যার। তাহলে আমি এখন এখানে কি করব? জাস্ট কারেন্টটা পেলে হয়ে গেল, তাই না? কারেন্ট কিভাবে পাবো সেটা হচ্ছে আমার কি সি নাম্বার প্রশ্নের চ্যালেঞ্জ, কিন্তু লস না, চ্যালেঞ্জ হচ্ছে কারেন্ট। তুমি কারেন্ট বের করতে পারলেই শেষ। তাহলে সিতে আমি যদি প্রাইমারি কারেন্ট বের করতে চাই, প্রাইমারি কারেন্ট বের করার ফর্মুলা কি? প্রাইমারি কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে, ট্রান্সফরমার প্রাইমারি কারেন্ট কিভাবে পাবা? তার রেটেড ভোল্টেজকে, তার রেটেড পাওয়ারকে রেটেড ভোল্টেজ দিয়ে ভাগ দিলে তুমি তখন কারেন্ট পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 50 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, যেহেতু প্রাইমারিটা বের করতে চাও তাহলে দিবা 11 কেবি, তাই না? 11 ইন্টু 10⁻³। আর সেকেন্ডারিটা বের করতে চাইলে এই 11 ইন্টু 10⁻³ জায়গায় জাস্ট 440 দিয়ে দেবো, তাহলে আইএস পেয়ে যাবো। তাহলে আমি আইপি পেয়ে গেলাম। আইপি পেলে এরপরে কি করব? আইপি স্কোয়ার আর কিউ পি। তো দেখো, আমরা এখানে কি করলাম? আমরা আর কিউ পি তো অলরেডি বের করে ফেলছি। তাহলে প্রাইমারি কারেন্টটা কিভাবে বের করা হচ্ছে? 50 ইন্টু 10⁻³ কে, 50 কেবি কে 11 কেবি দিয়ে ভাগ প্রাইমারি কারেন্ট, 50 কেবি কে 440 দিয়ে ভাগ সেকেন্ডারি কারেন্ট। কপার লস কত? যদি আমি প্রাইমারি সাপেক্ষে বের করি তাহলে এই ফর্মুলা, সেকেন্ডারির সাথে বের করলে এই ফর্মুলা, দুটো দিয়ে ভ্যালু একই আসবে। তাহলে আমার এই ভ্যালুটা আমি যদি প্রাইমারি সাপেক্ষে করি, তাহলে প্রাইমারি কারেন্ট কত? 4.545 স্কোয়ার, তাই না? স্কোয়ার ইন্টু আর ইকিউ ওয়ান কত ছিল, বা আর ইকিউ পি কত ছিল? আর ইকিউ পি আমাদের ছিল 5.925। 5.9. তো দেখি ওখানে 5.925 বসলো কিনা। দেখো এখানে কত ভ্যালু, কত দেওয়া আছে? 5.925 দেওয়া না? ইয়েস দেখতে স্যার। পাচ্ছ? তাহলে আমি কি পেয়ে গেলাম? কপার লস। তো তুমি আই টু স্কোয়ার আর ইকিউ টু এটা বাসায় করে দেখবা, দেখবে মিলে যাবে। এই যে এখানে করা আছে, এটা পরে একটু দেখে নেবে। তো দুইটার যে কোনো একটা ওয়ে ফলো করলেই হবে। যেহেতু এটা ক্লাস, এই জন্য আমরা দুইটা ওয়ে দেখালাম, পরীক্ষাতে আসলে দুইটা করার দরকার নেই। ওকে, ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, গিভেন দ্য শর্ট সার্কিট কারেন্ট অফ দ্য সেকেন্ডারি সাইড এজ 200 অ্যাম্পিয়ার, কম্পিউট দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড ফ্রম দ্য প্রাইমারি সাইড। বলা হচ্ছে যদি সেকেন্ডারিতে আমরা শর্ট সার্কিট করি, ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখো, এটা কিন্তু খোলা, তাই না? এটা কিন্তু ক্লোজ সার্কিট না। তুমি যদি সেকেন্ডারিতে শর্ট সার্কিট করো, এত কারেন্ট যায়, তাহলে প্রাইমারিতে ভোল্টেজ কত হবে? এরকম কিছু মনে প্রশ্ন ছিল, তাই না? এরকম না? দেখো তো ডি নাম্বার প্রশ্ন বুঝতে পারছো কিনা। ঠিক আছে? প্রশ্ন বুঝতে পারছো ডি নাম্বার? যে ইয়েস তুমি স্যার। যদি সেকেন্ডারিতে শর্ট সার্কিট করো এবং 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে প্রাইমারিতে কত ভোল্টেজ দেওয়া ছিল? তাহলে আমরা দেখি। তো আমি যদি এখানে শর্ট সার্কিট করি, এই জায়গাটাতে আমি শর্ট করে দিলাম। শর্ট করলে কি হবে? প্রাইমারি যদি ভোল্টেজ দেওয়া থাকে, এখানে একটা হিউজ কারেন্ট ফ্লো হবে না? যেহেতু শর্ট হয়ে গেল, এই শর্ট কারেন্টটা কত বলা হচ্ছে? 200 অ্যাম্পিয়ার, তাই না? তার মানে শর্ট অবস্থায় আইএস এর মান কত হয়ে গেছে? 200 অ্যাম্পিয়ার হয়ে গেছে না? ইয়েস স্যার। যেহেতু সিরিজ সার্কিট, এখানে তো ভাগ টাগ হওয়ার জায়গা নেই। তাহলে প্রাইমারিতে ভোল্টেজ কত দেওয়া ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা তো একটা আর আমাদের মেশিনের ম্যাথ নাই, এটা একটা কিসের ম্যাথ হয়ে গেছে? সার্কিটের ম্যাথ। এখান থেকে আমরা যদি এখন ভোল্টেজের ইকুয়েশনটা লিখি, ভোল্টেজের ইকুয়েশনটা কেমন হবে? ভিপি বাই
এ এখানের ভোল্টেজ, এটা সমান কি হবে? কারেন্ট ইনটু ইম্পিডেন্স, তাই না? আইএস ইনটু জেড ইকিউএস, তাই না? তো দেখো জেড ইকুএস তো তুমি জানো, আর ইকুএস এক্স ইকুএস একটু আগে বের করলা না, আর প্লাস জে অফ এক্স ইকুএস হয়ে যাবে, আর আইএস দেওয়া আছে 200। এটা ক্যালকুলেট করে তুমি কি পেয়ে যাবা? ভিপি বাই এ। তো অনেকে ভুল করে এটাকে উত্তর বলে দেয়, বলছে হ্যাঁ এটাই প্রাইমারি ভোল্টেজ, কিন্তু এটা তো প্রাইমারি ভোল্টেজ না, এটা তো ভিপি বাই এ। প্রাইমারি ভোল্টেজ কি? ভিপি, তাই না? তাহলে এ এর মান তো তুমি প্রশ্নে পেয়ে গেছো, তাহলে এই পুরো ভ্যালুটাকে তারপরে আবার এ দিয়ে গুণ দিলে কি হবে? ভিপি পেয়ে যাবা, তাই না? তখন তুমি প্রাইমারি ভোল্টেজটা পেয়ে যাবে। তাহলে এটা এই সেকেন্ডারি সাইডের ফিগার থেকেও যেভাবে ড্র করা যায়, এইখানের ফিগার থেকেও কিন্তু এটাকে ড্র করা যায়, তাই না? প্রাইমারি সাইডের সাপেক্ষে যে ফিগার, এটার ক্ষেত্রে করলে পার্থক্য কি হবে দেখো। এখানে তুমি শর্ট করলা, শর্ট করলে কত গেল? 200 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, তাই না? শর্ট করলে সেকেন্ডারিতে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল? স্যার 200। 200 অ্যাম্পিয়ার। তো দেখো সেকেন্ডারিতে যদি 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এই আইএস বাই এ কে 200 বললে কি এখন ঠিক হবে? ভুল হবে না? আইএস বাই এ তো 200 না, সেকেন্ডারিতে না 200 গেছে, তাহলে আইএস টা হচ্ছে কত? 200, যেহেতু এটা রেফার করা চিত্র। ইয়েস স্যার। তাহলে আইএস বাই এ করে এইটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে, তাই না? তখন তোমার ইকুয়েশন কি হয়ে যাবে? ভিপি ইজ ইকুয়াল টু আইএস বাই এ জেড ইকিউ পি। তখন তুমি ডাইরেক্ট ভিপি পেয়ে যাবা, তখন আর এটা দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে সবসময় তোমাকে এই সার্কিটটা মনে রাখতে হবে, এবং সার্কিটের কোথায় কোন টার্মগুলো আছে, এ কিভাবে আছে, গুণে যোগে, এগুলো একটু সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। নাহলে তুমি পরীক্ষার হলে এটা ভুল করতে পারো, যে এখানে ইম্পিডেন্স দিয়ে গুণ দিলা কারেন্টকে, ভোল্টেজ পেয়ে গেলা, কিন্তু এইটা যে প্রাইমারি ভোল্টেজ না, এটা তখন আর মাথায় আসবে না। ঠিক আছে? আর এইভাবে করতে গেলে আবার কি ভুল করবা, যে ভাববা আইএস বাই এই 200 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে তো বলা হচ্ছে সেকেন্ডারি সাইডে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তার মানে আইএস বাই এ তো 200 না, আর এটা তো সেকেন্ডারি সাইডও না, এটা সেকেন্ডারি সাইডটা কি হয়ে গেছে? রেফার হয়ে প্রাইমারিতে চলে আসছে, এই জন্য এখানে কি হয়ে গেল? আইএস বাই এ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দুইটা পাথ হয়ে আছে, তোমার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো। তো তাহলে দেখি আমরা স্যার ওরা এই যে কোনটা স্যার করে। এটাও রিপিট করবেন প্লিজ, অংশটা সেটাও রিপিট করবেন এর বিষয়টা স্যার। এখন আমাদের পরবর্তী প্রশ্ন কি? উম পরবর্তী আর কোনো প্রশ্ন নাই, এটাই আমাদের শেষ। তাহলে এটা আমরা একটু মিলাই নিই যে ওরা কিভাবে করলো। দেখো ওরা করার সময় কি করলো, ধরে নিল যে কোথায় শর্ট হয়েছে, প্রাইমারি সাইডের সাপেক্ষে চিত্র আছে, তাই না? ভি ওয়ান আর আই ওয়ান এজ ইট ইজ আছে, তার মানে চিত্রটা কি? প্রাইমারি সাপেক্ষে ড্র করা। তাহলে এখানে ওরা শর্ট করলো, শর্ট করে ওরা ধরলো কি সেকেন্ডারি সাইডে কারেন্ট কত যায়? 200। তাহলে এখানে কারেন্ট কত? এখানে 200 বললে কিন্তু এখন 0 পাওয়া যাবে, এখানে তো 200 যায় না, এখানে হচ্ছে আইএস বাই এ, তাহলে এই 200 কে আইএস বাই এ দিয়ে কনভার্ট করে আবার এখানের কারেন্টটার অ্যাকচুয়াল কারেন্ট বানিয়ে নিচ্ছে, তাই না? I2 প্রাইম, I2 প্রাইম মানে কত? 8 অ্যাম্পিয়ার। তারপরে কি করছে, এইখানের প্রাইমারি যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সকে এই I2 প্রাইম দিয়ে গুণ দিছে, তাহলে আমরা ভি ওয়ান পেয়ে গেছি, সিম্পল একটা সিরিজ সার্কিট। তাহলে ভি ওয়ান সমান কি হয়ে গেছে? I1 ZQ1। I1 তো আমরা একটু আগে ওই যে পাওয়ার আর ভোল্টেজ থেকে বের করলাম গিভেন ডাটা থেকে, আর REQ1 ZEQ1 এটাও আমরা এ বি তে বের করে ফেলছি, জাস্ট গুণ, গুণ দেওয়ার পরে আমরা কি পেয়ে যাচ্ছি? ওভারঅল ভোল্টেজ। তো এখন আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম, এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা একবার আমি পরীক্ষায় আঁকতেও দিয়েছিলাম, কিন্তু অনেকেই দেখলাম এটা ভুল ভুল করলো আর কি। তো এটা একটু দেখতে পারো সবাই মনোযোগ দিয়ে। তো আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটা ট্রান্সফরমারকে লোডেড করি, ট্রান্সফরমারকে আমরা কিভাবে লোডেড করি? কেউ বলতে পারবা ট্রান্সফরমারকে কিভাবে লোড অ্যাপ্লাই করা হয়? এনিওয়ান? ট্রান্সফরমার লোড কেমন হয়, কি ধরনের লোড দেওয়া হয় ট্রান্সফরমারে? স্যার রেজিস্টিভ ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ ওইগুলো স্যার। রেজিস্টিভ, ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ, এই ধরনের লোড ট্রান্সফরমারে থাকতে পারে, তাই না? স্যার তো ধরো এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, তার মানে এটাই একটা ট্রান্সফরমার, তাই না? আমি তার জাস্ট একটা মডেল দেখতেছি। তো এই ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা যদি এখানে
একটা লোড কানেক্ট করি, এই লোডটা হইতে পারে রেজিস্টিভ, এটা রিয়েক্টিভ, এটা ইন্ডাকটিভ, এটা ক্যাপাসিটিভ, অনেক কিছু হইতে পারে, তাই না? এখন এটা কেমন হবে, এটা কি ট্রান্সফরমার যে বানাইছে সে জানে যে এই ট্রান্সফরমারে কখন কে কেমন কিভাবে কি লোড লাগাবে? জানার উপায় আছে কোনো, যে এটা বানাইছে তার? স্যার কোনো একটা ক্যালকুলেশন করে স্যার বানানোর কথা না, যেমন লাইক এই লোডটা নিতে পারবে ট্রান্সফরমারে না। কেমন লোড কানেক্ট হবে, ওটা এটা স্যার কি ইন্ডাকটিভ, এটা রেজিস্টিভ, না এটা ক্যাপাসিটিভ, এইটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জানার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এই জন্য ট্রান্সফরমারের রেটিংটা কখনো কিলোওয়াটে দেওয়া হয় না, কেভিএ তে থাকে, এমভিএ তে থাকে, কারণ ওয়াট দিলে পাওয়ার ফ্যাক্টর চলে আসবে, আর পাওয়ার ফ্যাক্টর আসে লোডের টাইপের উপর। লোড যদি ইন্ডাকটিভ হয় তখন পাওয়ার ফ্যাক্টর হয়ে যায় ল্যাগিং, লোড যদি ক্যাপাসিটিভ হয় তখন পাওয়ার ফ্যাক্টর হয়ে যায় লিডিং, ইউনিটি হইলে তখন হয়ে যায় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1। এর জন্য ট্রান্সফরমারের রেটিং কখনো ওয়াটে থাকে না, পাওয়ার রেটিং সবসময় ভিএতে থাকে। এবং এটার আরেকটা কারণ হচ্ছে ট্রান্সফরমারের যে লস গুলা হয়, এই লস গুলাও পাওয়ার ফ্যাক্টরের সাথে সম্পর্কিত না সরাসরি। যেমন ট্রান্সফরমারের কপার লস, এটা আমরা কিভাবে বের করলাম? আই স্কোয়ার আর দিয়ে বের করতে ফেলছি না? লোড সম্বন্ধে কোনো কিছু জানা লাগছে? লোডের পাওয়ার ফ্যাক্টর জানা লাগছে? পাওয়ার ফ্যাক্টর জানা লাগে না, জাস্ট লোডের যে কারেন্ট, সেই কারেন্টের ম্যাগনিটিউড আর ট্রান্সফরমারের ভিতর রেজিস্ট্যান্স, এই দুইটা জানলে আমরা কি লস পেয়ে গেলাম। আবার আমরা যে কোর লস চিন্তা করি, কোর লস বের করতেও ট্রান্সফরমারের কি জানার দরকার নেই, পাওয়ার ফ্যাক্টর জানার দরকার নেই। আমি যদি এখানে ভোল্টেজ স্কোয়ার বা এখানে রেজিস্ট্যান্স করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে ট্রান্সফরমার দুইটা লস, একটা কোর লস, একটা কপার লস। কোর লস ডিপেন্ড করতেছে কারেন্টের উপর, কপার লস ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপর। এই জন্য তার রেটিং এ কি, ট্রান্সফরমারের রেটিং এ তার লোড কেমন হবে, পাওয়ার ফ্যাক্টর কেমন হবে, এগুলো সরাসরি কোনো সিগনিফিকেন্স নেই, এগুলো লোড টু লোড ভ্যারি করে, ঠিক আছে? তো এই ফিগার থেকে আমি যদি ট্রান্সফরমারের একটা ইকুয়েশন ড্র করতে চাই, দেখো তো ইকুয়েশনটা এমন লেখা যায় কিনা। ভিপি সমান, যেহেতু তুমি লোড কানেক্ট করতেছো, লোডের অ্যাক্রসে নিশ্চয়ই একটা ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা কি? এভিএস। ভিপি ইজ ইকুয়াল টু এভিএস প্লাস আইপি ইন্টু আরইকিউপি প্লাস জে অফ এক্সিকিউপি। তো দেখো ট্রান্সফরমারে যখন লোড থাকবে, লোডের নিশ্চয়ই একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সে যদি ইন্ডাকটিভ প্রপার্টির হয়, একটা মোটর হয়, ঠিক আছে, তাহলে সে কি করবে, এই কারেন্টের সাথে সে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে এখানে, এই এভিএস ভোল্টের সাথে কারেন্টের অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সে যদি ক্যাপাসিটিভ হয় তখন কারেন্টটা পজিটিভ হয়ে যাবে, ইন্ডাকটিভ হইলে কারেন্টের কোনো অ্যাঙ্গেলই থাকবে না, 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা লোডের উপর ডিপেন্ড করবে। তার মানে এই যে আইএস এর অ্যাঙ্গেল বা আইপির অ্যাঙ্গেল, আইপি আর আইএস বাই কিন্তু একই কথা, তাদের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কি হতে পারে, লোড টু লোড ভেরি হতে পারে। ল্যাগিং হলে থিটাটা মাইনাস হয়ে যাবে, লিডিং হলে থিটাটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই ঘটনাটা ঘটতে পারে। এই ঘটনা ঘটলে অ্যাকচুয়ালি পার্থক্য আসে কোথায়, সেটা এখন আমরা একটু দেখব। দেখো, এই তুমি যখন কারেন্টের ভ্যালুটা এর সাথে থিটা যোগ করে দিলা, এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে, এটার স্কেলার রাশি নেই, তাই না? স্কেলার রাশি তো আর কোণ থাকে না, শুধু মান থাকে নাকি? আর এই পুরো জিনিসটা একটা ভেক্টর, কেন? এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে, আর প্লাস জে অফ এক্স, কোনো প্যারামিটারের সাথে যদি জে থাকে তাহলে সে আর স্কেলার থাকে না, সে ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ সম্মিলিত ওভারঅল এই পুরা এটা একটা কি হয়ে গেছে, একটা ভেক্টর ইকুয়েশন হয়ে গেছে। তো ভেক্টর ইকুয়েশনের যোগ বিয়োগ কিভাবে করে, এগুলা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে বা প্রিভিয়াস স্টাডিতে আমরা শিখে আসছি। যে স্বাভাবিক যেমন আমরা যোগ করি, 2 আর 2 যোগ করলে কত হয়, কত হয়? 2 আর 2 যোগ করলে 4। 4। এটা হচ্ছে স্কেলারের কথাবার্তা, কিন্তু ভেক্টরে এর কোনো ঠিক ঠিকানা নাই যে 2 আর 2 যোগ করলে কত হবে। এক এক সময় এক এক রকম হতে পারে, 2 আর 2 যোগ করলে 0 হয়ে যেতে পারে,
ইয়েস স্যার। ভেক্টরে। কারণ একটা ভেক্টর যদি এদিকে হয়, যার ম্যাগনিটিউড হচ্ছে 2, আর একটা সেম ভেক্টর এদিকে, এর ম্যাগনিটিউড 2, তখন দুইটার যোগফল হয়ে যাবে 0। আবার একটা ভেক্টর এদিকে আছে আর একটা ভেক্টর এদিকে আছে, ঠিক আছে, এটাও 2, এটাও 2, তাদের যোগফল এখন কত হয়ে যাবে? ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত এটা 4 হবে না, 4-এর চেয়ে একটু কম হবে। তাহলে ভেক্টরের যোগফল কি? ভেক্টরের ইনিশিয়াল থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত। তাইলে আমাদের যদি যখন থিটা ভেরি করবে, পুরা ভেক্টরের চিত্র সহ ভেরি করে যাবে। তাহলে আমরা এই থিটার ভিত্তিতে ট্রান্সফরমারের, একটা লোডেড ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম যদি চিন্তা করি, আমরা 3টা ভেক্টর ডায়াগ্রাম আঁকতে পারবো। একটা হবে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, অর্থাৎ থিটা যখন নেগেটিভ। যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়, থিটা যখন পজিটিভ, তখন একটা ভেক্টর ডায়াগ্রাম হবে। আর যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, তখন ট্রান্সফরমার একটা ভেক্টর ডায়াগ্রাম হবে। তো এখন আমরা এই ইকুয়েশনের ভিত্তিতে সেই ভেক্টর ডায়াগ্রাম গুলা একটু আঁকা শিখবো। তো প্রথমে আমি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখাচ্ছি। তো এটা একটু দেখো কিভাবে ড্র করা যায়। প্রথমে আমি কাউকে না কাউকে ভেক্টর রাখতে কিন্তু রেফারেন্স নিতে হয়, এটা তো আমরা সবাই জানি নাকি? ভেক্টরের যে পড়াশোনা করছি, ভেক্টরের ফিগার আঁকতে গেলে কাউকে না কাউকে তোমাকে রেফারেন্স নিতে হবে। কাউকে রেফারেন্স না নিয়ে তুমি আঁকতে পারবে না। রেফারেন্স নেওয়া মানে কাউকে তোমার এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস আগে ফিক্সড করতে হবে। তাহলে আমার এই যে পুরো ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমি সেকেন্ডারি ভোল্টেজ যে ভিএস, সেই ভিএস কে আমি রেফারেন্স হিসেবে নিলাম। তার মানে ভিএস টা আমি কিভাবে আঁকবো? ভিএস টা আঁকতে হবে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে আমি ভিএস টা আঁকলাম, এই হচ্ছে আমার ভিএস, ঠিক আছে। এরপরে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজের পরে আমি কি আঁকবো? সেকেন্ডারি কারেন্ট আঁকবো। যেহেতু এরপরেই কারেন্টের কাজ, কারেন্ট লিড হবে না ল্যাগ হবে। কারেন্ট যেহেতু আমি বলতেছি ল্যাগিং, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আঁকতেছি, তাহলে কারেন্ট কি যাবে? ভোল্টেজের এভাবে নিচ দিয়ে চলে যাবে। যদি লিডিং হয়তো কারেন্ট এইদিকে হইতো, ঠিক আছে। যেহেতু ল্যাগিং, কারেন্টটা কোথায় হচ্ছে? কারেন্টটা ভোল্টেজের জাস্ট একটু নিচ দিয়ে চলে যাচ্ছে। তো কত অ্যাঙ্গেলে যাচ্ছে? যত অ্যাঙ্গেলে যাচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখানে আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত? এই থিটা, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ভিএস আর আইএস আঁকলাম। এখন দেখো আমাকে আঁকতে হবে কি আর কিউ এস জে অফ এক্স কিউ আইএস। দেখো কোনো একটা ভেক্টরের সাথে একটা স্কেলার রাশি গুণ হয়েছে, তাহলে কি হবে? তার দিক পরিবর্তন হবে? নো এগুলো স্যার। কিন্তু আমরা আগে পড়াশোনা করছি। তার মানের পরিবর্তন হবে, তাই না? অর্থাৎ তার ইয়েস দিক স্যার। একই দিকে থাকবে। তার সাইজ কি হয়ে যেতে পারে? একটু লম্বা হয়ে যেতে পারে, আর এর মান যদি একের চেয়ে বড় হয়, আর একের চেয়ে ছোট হলে ছোট হয়ে যেতে পারে। অর্থাৎ আর কিউ এস ভেক্টরের চেহারা হবে এরকম, তাই না? ইয়েস স্যার। এরপরে দেখো কোনো ভেক্টরে যদি একটা জে চলে আসে, তাহলে তার মান আর দিক দুটাই চেঞ্জ হবে। জে থাকলে কোনো একটা ভেক্টর যেদিকে যাচ্ছিল তার থেকে 90 ডিগ্রি বাম দিকে ঘুরে যায়। তাহলে এই ভেক্টর এতক্ষণ এদিকে যাচ্ছিল, এখন যদি সে 90 ডিগ্রি বাম দিকে ঘুরে যায়, তাহলে তার ডিরেকশন কি এরকম হবে না? চিন্তা করো তো। তার যাওয়ার কথা ছিল এদিকে, সে এদিকে যায় নাই। কেন? জে আছে, জে থাকলে সে কোথায় ঘুরে গেছে? 90 ডিগ্রি বাম দিকে ঘুরে এদিক দিয়ে চলে গেছে, তাই না? তার মানে আমার এইখানে যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি আইএস ইন্টু আর ইকিউ। আর এইখানে যে ভেক্টর, সেটা হচ্ছে একটা জে অবশ্যই আসবে, যেহেতু দিক আর কারেন্টের দিকের সাথে নাই। জে অফ আইএস এক্স ইকিউ, তাই না? এতটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কয়টা ভেক্টর রাখলাম? আমরা ভেক্টর রাখছি অ্যাকচুয়ালি আমাদের ইকুয়েশনে যা যা ভেক্টর আর আছে ইকুইভ্যালেন্ট সবগুলা কিন্তু আঁকা আর শেষ। দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা এখানে যে ভেক্টর রাখলাম, সেই ভেক্টর একটা হচ্ছে, দেখো এই ভিএস আমরা এঁকে ফেলছি, আর কিউ আইএস আমরা এঁকে ফেলছি, এক্স কিউ আইএস আমরা এঁকে ফেলছি, আইএস 4টা ভেক্টর আছে। বাকি কি? বাকি হচ্ছে ভিপি বাই এ। এটা আঁকতে পারলে আমাদের ডায়াগ্রামটা শেষ হয়ে যাবে। এটা আমরা শেষ করি এখন। তো তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা ইন্টারের ফিজিক্সে এই ধরনের পড়াশোনা ছিল যে ভেক্টরকে তুমি তার যে লেন্থ,
সেই লেন্থ এবং তার ডিরেকশন চেঞ্জ না করে প্যারালালি তুমি ভেক্টর ডায়াগ্রামে যে কোনো জায়গায় তাকে প্লেস করতে পারবা, ঠিক আছে? কিন্তু শর্ত কি, তার কি চেঞ্জ করা যাবে না? মান এবং দিক, এই দুইটা জিনিস চেঞ্জ করা যাবে না। এই দুইটা জিনিস চেঞ্জ করলে আবার আর ভেক্টরের কাজ হবে না, ঠিক আছে? তার মানে তুমি চাইলে এই ফিগারটাকে কি করতে পারবা, তুমি চাইলে এই ভেক্টরটাকে, সরি বারবার চলে যাচ্ছে, তুমি চাইলে এই ভেক্টরটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা, কিন্তু কি চেঞ্জ করলা না? মান আর দিক। অর্থাৎ ডিরেকশনটা জোর করে নিচের দিকে এনে আঁকতে পারবা না, আর তার লেন্থে চেঞ্জ করতে পারবো না। এখন আমি এই ভেক্টরটাকে এনে কোথায় প্লেস করতে পারবো? এখানে প্লেস করতে পারবো, তাই না? এই ভেক্টরটাকে এনে কোথায় প্লেস করতে পারবো? এখানে প্লেস করতে পারবো। তাহলে দেখো এখন আমরা এখানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে, এই ভেক্টরটাতে আমি কেন এগুলাকে ডিসপ্লেস করে অন্য জায়গায় বসাবো? কারণ হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি যে ইকুয়েশনটার আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করতেছি সেই ইকুয়েশনটা একটা যোগের ইকুয়েশন। তো ভেক্টরে যোগ করার জন্য সবগুলো একটার পাশে আরেকটা না থাকলে যোগ করা যায় না। এই ভেক্টর তার সাথে এই ভেক্টর তার সাথে এই ভেক্টর সবগুলো পাশাপাশি বসায় ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত যোগ করলে আমরা কি পেয়ে যাব? ভিপি বাই এ পেয়ে যাব। তাহলে দেখো আইএস আর ইকিউ এটাকে আমি কোথায় আঁকতে পারি? এই ভেক্টরটা এদিকে ছিল এবং ডিরেকশন ছিল কোথায়? এদিকে, তাই না? তাহলে এই ভেক্টরটাকে আমি এঁকে নিচ্ছি, জাস্ট প্যারালালি কি করলাম, প্যারালালি এই ভেক্টরটাকে আমি এখানে এনে এঁকে নিলাম। এবং এর ক্ষেত্রে আমি কি করলাম, সাইজ, হাইট আর ডিরেকশনে কোনো চেঞ্জ করলাম না, ঠিক আছে? এটা তো আমি আঁকার জন্য একটু বড় করে আঁকছি, ধরে নাও এটা আঁকার সময় এত ছোট করে আঁকা হয়েছিল আর কি, কিন্তু ডিরেকশনে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না? এরপরে দেখো এই ভেক্টরটাকে আমি কি করলাম, তার মান আর দিক পরিবর্তন না করে তাকে আমি এখানে এনে আঁকলাম, আইএস আর এ কিউ, আইএস এক্স এ কিউ। তাহলে সব ভেক্টর পাওয়া শেষ, তাই না? দেখো তো, এখন তুমি ভিএস পেয়ে গেছো, আর এ কিউ আইএস পেয়ে গেছো, এক্স এ কিউ আইএস পেয়ে গেছো। এখন ভিবি বাই এ কি হবে? এই সকল ভেক্টর যেখান থেকে তারা শুরু হয়েছিল সেই ইনিশিয়াল পয়েন্ট থেকে ধরে টার্মিনাল পয়েন্ট পর্যন্ত তুমি যোগ করলে কি পেয়ে যাবা? এই ভিপি বাই এ তুমি পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে একটা ল্যাগিং লোড পাওয়ার ফ্যাক্টরের ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? এখন আমরা লিডিংটা দেখবো, লিডিংটা দেখার পরেই তোমাদের একদম আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। লিডিংটা কেমন হয় একটু দেখো। আর ইউনিটিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় প্র্যাকটিস করবা, চ্যাপম্যানের বই আছে ওখান থেকে দেখলেও হবে। আচ্ছা, তো আমরা যখন লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে ট্রান্সফারের ভেক্টর ডায়াগ্রাম আঁকবো তখনও কিন্তু ইকুয়েশন এইটাই। ইকুয়েশনে কোনো পার্থক্য আছে? ইকুয়েশনে কোনো পার্থক্য নাই। এই যে আইএসটা বোল্ড করে লেখা হয়েছে তার মানে আইএসটা ভেক্টর, ভিএসটা বোল্ড করে লেখা হয়েছে ভিএসটা ভেক্টর, ভিপিটা ভেক্টর। এ টার্ন রেশিও, এটা তো স্কেলার সংখ্যা, এটা স্কেলার রাশি, এর মধ্যে তো কোনো অ্যাঙ্গেল নাই। আর রেজিস্ট্যান্স কোনো অ্যাঙ্গেল আছে? সেই স্কেলার। এক্স স্কেলার, এই জন্য এগুলোকে বোল্ড ছাড়া রাখা হয়েছে। তো টাইপের ক্ষেত্রে আমরা কি করি, যদি যখন টাইপ করে লেখা হয় তখন যেগুলো বোল্ড করা হয় না ওগুলো স্কেলার, আর ভেক্টর গুলাকে বোল্ড করে দেওয়া হয়। আর হাতে লেখার সময় আমরা উপরে একটা তীর চিহ্ন দিই, ঠিক আছে? এটা তো তোমরা মনে হয় জানো অলরেডি। তাহলে এখন আমরা যদি একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম দেখি, ঠিক একইভাবে আমরা কাউকে না কাউকে আমাদের রেফারেন্স ধরতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ভিএস রেফারেন্স। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে আমরা এই আর ই কিউ আইএস এর থেকে জে এক্স ই কিউ আইএস এর ভেক্টরটা একটু বড় এঁকেছি কেন? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঁকা হয়েছে আর কি, এর নির্দিষ্ট কোনো কারণ নাই। তুমি চাইলে ছোট করেও আঁকতে পারো, কোনো প্রবলেম নাই। এইখানে ধরে নিছে যে এক্স এর মান আর এর চেয়ে একটু বেশি, এই জন্য একটু বড় হয়েছে, ঠিক আছে? এটা তো আন্দাজ করে আঁকা, এখানে তো আমরা কোনো ভ্যালু নিয়ে কাজ করতেছি না। যদি এক্সাক্ট ভ্যালু হইতো তাহলে এই ভেক্টর আরো ছোট হয়ে যেতে পারে, এটা আরো বড় হয়ে যেতে পারে, এটা আরো বড় হইতে পারে, এটারও ছোট হইতে পারে, প্রত্যেকটাতে অনেক ভেরিয়েশন আসতে পারে, ঠিক আছে? স্যার আপনি বলেছিলেন স্যার মানে যেটা আসলে স্যার মানে ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে ঘুরে যাবে স্যার। বাম দিকে ঘুরে যায় কার সাপেক্ষে? যার সাথে গুণ আছে। গুণ কি আছে? আইএস, অর্থাৎ আইএস যেদিকে ছিল, আইএস যেদিকে ছিল সেদিক থেকে কি হবে, 90 ডিগ্রি বাম দিকে ঘুরে যাবে। তাহলে তার ডাইরেকশন ছিল এতক্ষণ এইদিকে, এখন সে কি করবে? 90 ডিগ্রি বাম দিকে ঘুরে গেলে তাকে এদিকে যেতে হবে না? অর্থাৎ তার যাওয়ার কথা ছিল এদিকে। তাহলে স্যার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাও, বুঝতে পারিনি। তাহলে স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি স্যার তাহলে লিকেজ রেজিস্ট্যান্সের
চেঞ্জ হয়ে যাবে? লিকেজ রেজিস্ট্যান্স বলতে তো কোনো টার্ম নাই এখানে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে, লিকেজ রিঅ্যাক্ট্যান্স হয়। জি স্যার, মানে ওটা কি XEQ হচ্ছে রিপ্লেস লিকেজ হয়ে যাবে? রিঅ্যাক্ট। হুম। মানে স্যার আর ইকিউ কি স্যার তাহলে এক্স ইকিউ দ্বারা রিপ্লেস হয়ে যাবে সেটা বললাম। I2 কি দ্বারা? না স্যার, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি স্যার এক্স ইকিউ দ্বারা স্যার রিপ্লেস হয়ে যাবে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে স্যার, মানে অন্যদিকে? যদি এটার সাথে জে থাকতো তাইলে হয়তো, যেহেতু এটার সাথে জে নাই তাহলে তো হবে না, নাকি? যে ওকে স্যার। যার সাথে আছে তার জি সাথে স্যার। হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমরা পরবর্তী ফিগারে যাচ্ছি। আমাদের টার্গেট কি, এই ইকুয়েশনটাকে কি তার ফেজর ডায়াগ্রাম ড্র করা। ঠিক আছে। তো আমরা ফেজর আর ভেক্টর বলি একটু পার্থক্য রেখে। আমরা যখন ফেজর বলি তখন এই যে এরকম ডিরেক্ট ভ্যালু থাকে না, এরকম আমরা আন্দাজ করে আঁকি। ঠিক আছে, এই ভ্যালুগুলো আর এর মান জানো আর কারেন্টের মান জানো, এটা সাইজ কত হবে। তাহলে এটা কি আমরা এখানে জাস্ট ডায়াগ্রামটা ঠিক থাকে কিন্তু তাদের লেন্থ ঠিক থাকে না, ডিরেকশন আবার সব ঠিকঠাক, ফেজর। ঠিক আছে, এই জন্য আমরা এটা কি বলছি, ফেজর। আর যখন আমরা ভেক্টর ডায়াগ্রাম বলি তখন আমরা চেষ্টা করি একুরেটলি এই ভ্যালু সহ এটাকে প্লট করে আঁকার। তাহলে বাসায় একটু স্টাডি করবা, সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রামের পার্থক্য কি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথমে ভিএস কে এঁকে নিলাম। ঠিক আছে, ভিএস কে আমরা রেফারেন্সে দিয়ে দিলাম, কাউকে না কাউকে তো রেফারেন্স দিতে হবে। তারপরে আমরা কি করছিলাম, কারেন্ট দিয়েছিলাম, তাই না? যেহেতু ল্যাগিং ছিল কারেন্ট নিচের দিকে ছিল। আর এখানে যদি আমরা ধরি লিডিং পাওয়ার ফ্যাক্টর রাখতেছি, তাহলে কারেন্ট কি হবে, ভোল্টেজের উপর দিক দিয়ে যাবে লিডিং পজিশনে। আর এই কিউ আই এস কি হবে, কারেন্ট যেদিকে ছিল সেদিকেই গেল নাকি? কারেন্ট কোন দিকে ছিল, এই দিক বরাবর। আর ইকুয়াস এদিক দিক বরাবর গেল। জে অফ এক্স ইকুয়াস কোন দিকে যাবে, কারেন্ট যেদিকে ছিল কারেন্ট এদিকে যাচ্ছিল, তাহলে জে অফ এক্স ইকুয়াস কোন দিকে চলে যাবে, বাম দিকে ঘুরে যাবে নাকি? কারেন্ট এদিকে যাচ্ছিল, তাহলে এই ভেক্টরটা কি হবে, এখান থেকে বাম দিকে 90 ডিগ্রি ঘুরে গেল, তাহলে সে চলে আসলো এখানে। তাহলে জে অফ এক্স ইকুয়াল আই এস এর সাইজটা কেমন হবে, দিকটা কেমন হবে, এদিকে হবে। আর ভিপি কি, ভিপি হচ্ছে এই তিনটা জিনিসের যোগফল। তাহলে তিনটা জিনিস আঁকা শেষ, তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট যোগ করে দাও, তাহলে তুমি ফাইনালি কি পেয়ে যাচ্ছ, ভিপি বাই এ পেয়ে গেলা। তাহলে এটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডে ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম। আর আগেরটা কি ছিল, ল্যাগিং এ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম একটু সলভ করব। এই প্রবলেমে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে একটা 50 kVA ট্রান্সফরমার তোমাকে দেওয়া আছে, অর্থাৎ ট্রান্সফরমারের কোন ভ্যালুটা তোমাকে দেওয়া আছে, এস। ঠিক একইভাবে তার এ দেওয়া আছে, তাই না? ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সিঙ্গেল ফেজ এগুলো বলা আছে, R1 X1 R2 X2 এগুলো আমরা জানি, এগুলো কি জিনিস। ক্যালকুলেট দ্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ when the low voltage winding is connected to the load impedance of 8 plus j of 3। অর্থাৎ এই ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইডে যদি এতটুকু ইম্পিডেন্স কানেক্ট করো, তাহলে তার সেকেন্ডারিতে ভোল্টেজ কত থাকবে। তার মানে আহ, আমাকে এখন ডিসাইড করে নিতে হবে সেকেন্ডারি সাইড কোনটা আর প্রাইমারি সাইড কোনটা। দেখো, ট্রান্সফরমারের লোড সবসময় কোথায় থাকে, সেকেন্ডারি সাইডে থাকে না? যেদিকে আমরা সাপ্লাই দিই ওইটা প্রাইমারি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 440 ভোল্ট সাইডে আমরা কি করব, এই ইম্পিডেন্সটা কানেক্ট করব। তার মানে কি, অন্য সাইডে কি করতে হবে, অন্য সাইডে নিশ্চয়ই ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। অন্য সাইডে ভোল্টেজ সাপ্লাই না দিলে তো আর হবে না। ঠিক আছে, তাহলে এখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা ড্র করি, আমাদের যে গিভেন ডাটা আছে সেই ডাটা অনুযায়ী আমাদের এখানে কোন ইকুইভ্যালেন্ট সার্কিট ইউজ করতে হবে, এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এখানে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এটা, প্যারালাল ব্রাঞ্চ ছাড়া। কারণ কি, প্যারালাল ব্রাঞ্চের কোনো মান দেওয়া নাই, মান বের করার কোনো ওয়েও নাই। কিন্তু সিরিজ যে কম্পোনেন্ট আছে এগুলো ভ্যালু দেওয়া আছে, R1 R2 X1 X2 এগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর কিউ পি এক্স কিউ পি এগুলো আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, লো ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ কানেক্টেড টু এ লোড ইম্পিডেন্স অফ 8 প্লাস জে অফ 3। তাহলে লো ভোল্টেজ সাইডে আমরা যদি 8 প্লাস জে অফ 3 একটা ইম্পিডেন্স কানেক্ট করি, তাহলে এই ইম্পিডেন্সের নাম কত, 8 প্লাস
জে অফ 3, তাই না? তাইলে এখন আমাকে কি করতে হবে, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে ফেলতে হবে। তাহলে আমি যদি সেকেন্ডারি সাইডের সাপেক্ষে আঁকি, এটার নাম হবে কি ভিএস, আর এখানে যে কারেন্ট যাবে সেই কারেন্টের নাম হবে আইএস, আর এটা কি হবে আর ইকিউ এস, আর ইকিউ এস, আর এটা কি হবে এক্স ইকিউ এস। আর এইখানে আমি যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা কি বিপি বাই এ, তাই না? আর এইখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের নাম কি এ আই পি, ঠিক আছে? তো এখন আমাকে বলা হচ্ছে এখানে আমি কি করলাম, এই ভোল্টেজটা সাপ্লাই দিলাম, ইম্পিডেন্সের ড্রপ টপ হইলো, তাহলে টার্মিনাল ভোল্টেজ কত? তার মানে আমাকে কি করতে দেখো, আমি যদি সাপ্লাই ভোল্টেজ থেকে এইখানে এই ইম্পিডেন্সের ভোল্টেজ ড্রপটা বাদ দিতে পারি, তাহলে আমি কি পাবো, ভিএস পেয়ে যাবো না? এখানে তো তোমাকে ভিএস বের করতে বলছে যে লো ওয়াইন্ডিং সাইডে লোড লাগানো হলে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কত, তার মানে কি ভিএস বের করতে বলছে। তাহলে আমি যদি ভিপি বাই এ থেকে আর ইকিউএস এক্স ইকিউএস এর ড্রপ বিয়োগ করতে পারি তাইলে ভিএস পাবো, অথবা এই কারেন্ট দিয়ে সরাসরি 8 + j থেকে গুণ দিলে ভি ইকুয়াল টু আইজেড, সেই ফর্মুলা অনুযায়ী এখান থেকে ভোল্টেজ পাবো। দুইটা ওয়ে আছে, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে বের করবা। তাহলে দেখি এখানে আমার কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি দেওয়া নাই, কোনটা আমাকে আগে বের করে নিতে হবে এটা বের করার জন্য। তো দেখো আর ইকিউএস তো এখানে সরাসরি দেওয়া নাই, R1 X1 R2 X2 দেওয়া আছে, তাই আর ইকিউএস মানে কি, আর ইকিউএস মানে কি কে বলতে পারবা? আর ইকিউএস মানে স্যার রেফারেন্স সেকেন্ডারি সাইডের রেফারেন্স ইকুইভ্যালেন্স আর কি। ফর্মুলা কি? স্যার R2 + R1/A স্যার। R2 + R1/A A স্কোয়ার। স্কোয়ার। তাহলে দেখো ইয়েস। এখান থেকে তুমি আর ইকিউএস বের করে নিবা, ঠিক একইভাবে এক্স ইকিউএস বের করে নিবা, তাই না? আচ্ছা, এখন ইয়েস স্যার। দেখো আমি একটা কথা বলছিলাম যে আগের ম্যাথে 11/440 কেবি, এটাকে তুমি কি করতে পারবা না কখনো সরাসরি প্রাইমারি ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ ধরে কি করতে পারবা না, ম্যাথ করতে পারবা না। তাহলে কি হবে, ম্যাথ ভুল হবে, কারণ এটা আইডিয়াল ট্রান্সফরমার না। তাহলে দেখো তুমি তো প্রশ্ন থেকে বলে দিতে পারতা সেকেন্ডারি ভোল্টেজ 440 হবে, আর এত বড় অঙ্ক করা লাগে নাকি? চাইছে সেকেন্ডারি ভোল্টেজ, আবার প্রশ্ন দেওয়া আছে, তাহলে বলে দিলে সেকেন্ডারি ভোল্টেজ 440, তাহলে তো অঙ্ক শেষ নাকি? ইয়েস স্যার। কিন্তু এটা তোমাকে বের করতে বলে নাই, তোমাকে বললো, এখন প্রশ্নটা কেমন দাঁড়ালো, সেকেন্ডারি ভোল্টেজ বের করতে বলছে, তার মানে সেকেন্ডারিটা এখন অজানা। তার মানে প্রাইমারিতে কত দেওয়া হয়েছে, প্রাইমারিতে 11 কেবি ভোল্টেজ দেওয়া হয়েছে, ভিপির মান এখন কত, 11 কেবি। ভিপি যদি 11 কেবি হয় তাহলে এখন এই ড্রপ টপ হয়ে ভিএস কত হবে, এটা তোমাকে বের করতে বলছে। তুমি প্রশ্ন থেকে সরাসরি 440 বলে দিলে অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা অঙ্কটা করি। ভিপি কত, ভিপি হচ্ছে স্যার 11 11 কেবি, কেবি। তাই না? ইয়েস স্যার। এ কত, এ মনে হয় 25 আসে, 11,000-কে 440 দিয়ে ভাগ দিলে এ হয়তো 25 আসে। তাহলে ভিপি বাই এ কত, ভিপি বাই এ 11,000 এই যে টার্ন রেশিও এটা দিয়ে ভাগ করতে হবে ভিপি বাই এ, এটা করলে দেখবা এটা চলে আসবে 440, ভিপি বাই কত আসলো 440। তার মানে এখন সার্কিটটা কেমন হয়ে গেছে, এখানে যদি আমি 440 ভোল্ট সাপ্লাই দেই, আর এটা হচ্ছে কি আর ইকিউএস এক্সিকিউএস I2 V2, এখন এখানে ভোল্টেজ কত, এখন তো অঙ্কটা পারবা নাকি? এটা তখন এসি সার্কিটের অঙ্ক হয়ে গেছে, এটা তো আর আমাদের এখন মেশিনের অঙ্ক নাই। এরকম একটা সার্কিটের ক্ষেত্রে V2 বাইর করো, পারবা না? কিভাবে করতে হবে, I = V/Z, এই 440-কে ওভারঅল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিবা সার্কিটের, তাহলে তুমি ইয়েস আই স্যার। পেয়ে যাবা। তারপর সেই আই কে 8 + j3 দিয়ে গুণ দিলে V2 পেয়ে যাবা। অথবা আমি যেভাবে বললাম এই 440 থেকে এইখানের ইম্পিডেন্সের ড্রপ বাদ দিবা, ঠিক আছে? 440 থেকে এই ইম্পিডেন্সের ড্রপ যদি বাদ দাও তাহলে তুমি কি V2 পেয়ে যাবা। এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? দুইটা ওয়ে। তাহলে আমরা এখন দেখি ওরা কিভাবে সলভ করলো। ওরা কি করছে দেখো, প্রথমে এই যে আমি যে কাজটা করলাম 11,000-কে এ দিয়ে ভাগ দিচ্ছে, 440 বের করলো, তারপরে
সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করছে 8 প্লাস জে অফ সিক্স 3 সাথে কি এই যে আর এ কিউ প্লাস জে অফ এক্স কিউ এটা যোগ দিছে, যেহেতু সিরিজ সার্কিট যোগ হয়ে ইম্পিডেন্স বের হয়ে গেছে। তারপর ওভারঅল সার্কিটের কারেন্ট বের করছে, ওভারঅল ভোল্টেজকে ওভারঅল ইম্পিডেন্স দিয়ে ভাগ দিছে, কারেন্ট পেয়ে গেছে। তারপরে ওই কারেন্টকে কি করছে, লোডের ইম্পিডেন্স দিয়ে গুণ দিয়ে দিছে। ওই কারেন্টকে দেখো লোডের 8 প্লাস জে অফ 3 দিয়ে গুণ V2 পেয়ে গেছো, এবং এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, গুণ দেওয়ার পরে তুমি যে V2 পেলা এটা হচ্ছে তোমার ভোল্টেজ আর ভোল্টেজের অ্যাঙ্গেল। আর যখন আমরা এসি সার্কিটে পাশাপাশি এরকম ম্যাগনিটিউড নেই তখন এটাকে শুধু মান বোঝায়। ঠিক আছে, অর্থাৎ কোনটাকে বাদ দিয়ে যখন অ্যাবসলিউট ভ্যালুর মতো নেওয়া হয় একটা পোলার প্যারামিটারকে, একটা পোলার রাশিকে, তখন সেখান থেকে আমরা কি পাই, শুধুমাত্র ম্যাগনিটিউডটা পাই। তো এই ম্যাগনিটিউড আমার দেখাইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এখানে অ্যান্সার রেখে দিলেও হবে, এটাকে অ্যান্সার হিসেবে দেখালেও হবে, এবং এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। শুধু ম্যাগনিটিউড দিলে একটা টার্ম তো কমে যায়। ঠিক আছে, তারপরে আমাকে কি বললো এখানে, আর হয়তো তেমন কিছু নাই। দ্য ট্রান্সফরমার সাপ্লাইজ ইটস রেটেড কারেন্ট এট এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অন দ্য লো সাইড, ইন বোথ কেসেস দ্য প্রাইমারি ভোল্টেজ ইজ কেপ্ট কনস্ট্যান্ট এট 11 কেভি। বি নাম্বার প্রশ্ন তোমাকে কি বের করতে হবে, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ। কিন্তু সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ করার জন্য প্রথম ম্যাথে বলছিল 8 প্লাস জে অফ 3 লোড কানেক্ট করলাম, আর এই ম্যাথে বলে নাই যে 8 প্লাস জে অফ 3 লোড, এই ম্যাথে অন্য আরেকটা কথা বলছে। সেটা একটু আগে বোঝার চেষ্টা করো এবং আজানটা শেষ হোক, তারপরে আমি আবার রিপিট করতেছি। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, বি নাম্বার প্রশ্নটা আসলে কি। তো দেখো বি নাম্বার প্রশ্নে আমাকে যে ডাটাগুলো দেওয়া আছে, এটা যদি আমি এখন একটু নেই। বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ট্রান্সফরমারের এখন যে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কস্টিটা, সেই কস্টিটা কত, 0.85 ল্যাগ, 0.85 ল্যাগ। তো দেখো এটাকে তুমি কস ইনভার্স করে থিটার মান বের করতে পারবে না, থিটার একটা মান বের হয়ে যাবে এত ডিগ্রি। এবং ল্যাগ হওয়ার জন্য যখন আমরা কারেন্টের ইকুয়েশনে এটাকে বসাবো তখন এই থিটাকে মাইনাস করে বসাই দিতে হবে। এখন এখানে বলে দিছে উভয় কেসে তোমাকে কি করতে, ট্রান্সফরমার প্রাইমারিতে 11 কেবি কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে বলতে ধরে নিতে। তো আমরা প্রাইমারিতে এটা ধরেই করছি, ভিপি কে 11 কেবি কনসিডার করে করছি না 1 নাম্বার। তো আমরা সেকেন্ড ম্যাথও কি করব, প্রাইমারিতে 11 কেবি কনসিডার করেই করব। তাহলে আর একটা ডাটা দেওয়া থাকলো ভিপি হচ্ছে 11 কেবি। আচ্ছা, তাহলে আমি এখন এই ম্যাথের কি পেয়ে গেলাম, থিটা পাইলাম আর ভিপি পাইলাম। থিটা আর ভিপি থেকে এখন আমি কিভাবে আবার সেম ম্যাথটা রিপিট করব সেটা আমরা একটু দেখি এখন। দেখো বি নাম্বার এর চাইতে অপেক্ষাকৃত সহজ। কিভাবে, তুমি তো অলরেডি থিটা পেয়ে গেছো, এখান থেকে একটু খেয়াল করো, আমি থিটা পেয়ে গেলাম এবং ভিপি পেয়ে গেলাম। তাহলে এখন আমার লাগে কি, কারেন্ট লাগে। কারেন্ট কিভাবে বের করব, প্রশ্নে দেওয়া আছে ট্রান্সফরমার পাওয়ার রেটিং, পাওয়ারকে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ দিয়ে ভাগ দিলে কি হবে, সেকেন্ডারি কারেন্ট বের হয়ে যাবে। তাহলে এইটা সেকেন্ডারি কি কারেন্ট, শুধু মান। তাহলে সেকেন্ডারি অ্যাকচুয়াল আমি যদি বলি ভেক্টর কারেন্ট কত, অর্থাৎ I2 ভেক্টর কত, ইকুয়েশনের মধ্যে তো ভেক্টর বসাইতে হয়। তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা অ্যাঙ্গেল দিতে হবে, অ্যাঙ্গেল দিয়ে কত বসাইতে হবে, 31.78 ডিগ্রি, 31.78। এটা কোত্থেকে আসতেছে, এই থিটা থেকে এই 31.78 চলে আসছে। এখন কারেন্টের অ্যাঙ্গেলের একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পজিটিভটা নেগেটিভ, যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে এখানে নেগেটিভ দিতে হবে, লিডিং হলে পজিটিভ দিতে হবে। তো প্রশ্নে ল্যাগিং বলে দিছে, তাহলে এই জায়গাটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে এখন আমি কি করব, আমার যে ভেক্টরের ভোল্টেজ ইকুয়েশন সেটা আমি ইউজ করব। এই ইকুয়েশন কোত্থেকে আসছে, চিত্র থেকে। তো তুমি চিত্রে খেয়াল করো V2 কি হবে, V2 ভোল্টেজটা কি হবে, দেখো তো। একটা যদি আমি ইকুয়েশন ড্র করতে চাই, V2 ভোল্টেজটা কি হবে, V2 সমান হচ্ছে এখানে সাপ্লাই দিলাম 440, 440 থেকে এখানে ড্রপটা বিয়োগ দিলাম, তাহলে কি পেয়ে যাব, V2। V2। তাহলে 440 মাইনাস I ইন্টু এখানের ইম্পিডেন্স, এটা বাদ দিলে V2 পেয়ে যাবো, এবং এটাই আমার বি এর অ্যান্সার হবে। তাহলে দেখো আমি এখন ওখানে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করলাম, এই 440 ভোল্ট থেকে এই কারেন্ট ইন্টু সাথে তার ইম্পিডেন্সটা আমরা গুণ দিলাম। এখানে হয়তো টাইপিং মিস্টেকের কারণে ইম্পিডেন্সটা আসে নাই, কিন্তু ইম্পিডেন্সের টার্মটা এখানে বসে দিতে হবে। ঠিক আছে, এই যে শুধু কারেন্টটা দিছে,
জেডটা দেয় নাই, তাহলে জেডটা এখানে বসতে দিতে হবে, জেড ইকিউ 2 করার পরে ফাইনালি তুমি কি পেয়ে যাবা, এটা ক্যালকুলেটরে তুলে দিলে সরাসরি এখানে অ্যান্সারটা চলে আসবে, এটা হবে তোমার V2। তো দেখো ফাইনালি আমরা এখান থেকে কি দেখতে পারলাম যে ট্রান্সফরমারে আমরা যদি লোড কানেক্ট করি তাহলে তার পাওয়ার ফ্যাক্টরটা কি হয়, এক এক সময় এক এক রকম হতে পারে, লিডিং হলে লিডিং, ল্যাগিং হলে ল্যাগিং, এবং তার উপরে ভিত্তি করে ট্রান্সফরমারের লোড চেঞ্জ করলে কি হবে, তার সেকেন্ডারি ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডারি ভোল্টেজ যদি চেঞ্জ হয় প্রাইমারি ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডারি প্রাইমারি ভোল্টেজ চেঞ্জ হলে এই ইম্পিডেন্স তো ফিক্স, ট্রান্সফরমার নিজের কয়েলের ইম্পিডেন্স তো ফিক্স, তখন দুইটা ভোল্টেজ চেঞ্জ হয়ে গেলে এই কারেন্টও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মোটামুটি ট্রান্সফরমারের লোড চেঞ্জ করলে বাকি সবকিছুই চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র তার নিজের ইন্টারনাল যে সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ রিঅ্যাক্ট্যান্স, তার ইন্টারনাল যে কোল্ড লস রেজিস্ট্যান্স, ম্যাগনেটাইজ রেজিস্ট্যান্স, এগুলো ফিক্স থাকে, কিন্তু তার লোড ভ্যারি হতে পারে। আর লোড ভ্যারি হওয়া মানে বাকি ভোল্টেজ কারেন্ট গুলো ভ্যারি হয়ে যাওয়া। ঠিক আছে, আবার কারেন্ট যদি ভ্যারি হয় তাহলে তার কপার লসও ভ্যারি হবে, তাহলে এক সময় এক এক লোডে তার কি হবে, কপার লস এক এক রকম হবে। ঠিক আছে, আচ্ছা। আর কিন্তু ট্রান্সফরমারে কপার লস ভেরি হয়, ঠিক আছে, কিন্তু ট্রান্সফরমারে আমরা যদি তার প্রাইমারি ভোল্টেজটাকে আমরা পরিবর্তন না করি তাহলে তার কোর লস কখনো ভেরি হবে না। অর্থাৎ ট্রান্সফরমারে বিভিন্ন লোডে কপার লস বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু কোর লস সবসময় ফিক্সড, কারণ ট্রান্সফরমারকে আমরা যেখানে ইউজ করি সেখানে ভোল্টেজটা ফিক্সড থাকে, আর কোর লসটা ভোল্টেজের সাথে সমানুপাতিক। এই জন্য ভোল্টেজ ফিক্স থাকে বলে ট্রান্সফরমার যদি জাস্ট অন থাকে, কোনো লোডও দেওয়া না হয়, তার মধ্যে কোর লস হবে, এবং সেই কোর লসটা ফুল লোডেও একই সমানই হবে। কিন্তু ট্রান্সফরমার তুমি লাইনে কানেক্ট করলা কিন্তু লোড লাগাও নাই, তাহলে তো কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে কপার লস হবে না। তার মানে ট্রান্সফরমারকে নো লোডে রাখলে এর মধ্যে কোনো কপার লস হয় না। কিন্তু লোড যদি আমি আস্তে আস্তে বাড়াইতে থাকি তাহলে কপার লস বাড়তে থাকবে, সরি, লোড যদি বাড়াইতে থাকি তাহলে কি হবে, কারেন্ট বাড়বে, তাই না? লোডের এই পাওয়ারটা ফিট করার জন্য ও যখন কারেন্ট ড্র করবে, কোত্থেকে, সোর্স থেকে কারেন্ট ড্র করবে, কারেন্ট বাড়বে। কারেন্ট যদি বাড়ে তাহলে এখানে কি, তার কপার লস বাড়তে থাকবে। তার মানে কপার লস ট্রান্সফরমারে কি না, ফিক্সড না, এটা কারেন্টের উপর ডিপেন্ড। লোড কারেন্ট বাড়লে কপার লস বেড়ে যায়, লোড কারেন্ট কমলে কপার লস কমে যায়, কিন্তু কোর লসটা ফিক্সড। ট্রান্সফরমারে নো লোড থেকে ফুল লোডে একই পরিমাণ কোর লস হয়। আচ্ছা, এখন এখানে যে ম্যাথটা দেওয়া আছে, উম, এটা আমার মনে হয় আর দেখানোর প্রয়োজন নাই, এটা তোমরা এমনি পারবা, এটা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করে নিও। অলরেডি ওই ওই আগের ম্যাথের মধ্যে সকল কম্পোনেন্ট দেওয়া আছে, জাস্ট একটা প্যারালাল ব্রাঞ্চ আছে। ঠিক আছে, এটা একটু দেখে নিবা, আশা করি প্রবলেম হবে না। প্রবলেম হলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। একই ধরনের আমি যে ফর্মুলা গুলো দেখালাম ওগুলো দিয়ে ট্রাই করতে হবে।